উন্নয়ন কার্যক্রম অর্থায়ন করতে গেলে ব্যাংকিং খাত থেকে অনেক ঋণ নিতে হচ্ছে সরকারকে এবং মূল্যস্ফীতির কথা আগেই বলেছি। আর ব্যাংকিং খাতের অনেকখানি আমরা দেখেছি যে অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনেক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে ফিরে এসেছে। কিন্তু এখানে একটা অন্যতম চিন্তার কারণ হচ্ছে যে উচ্চ নন পারফর্মিং অর্থাৎ খেলাপি ঋণ, সেটি একটি। আরেকটি বিষয় যে এর মধ্যেও ইতিবাচক দিক হচ্ছে যে বহির্খাতের ক্ষেত্রে একটা ভালো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের যে রেমিটেন্স এবং রপ্তানি আয়, সেটার কারণে এই যে বাণিজ্য ভারসাম্য সেটা উন্নত করা গেছে এবং আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যে পতন ছিল সেই পতনটা রোধ করা গেছে। এটি একটি ভালো বিষয়। এবং আরেকটা বিষয় যে আমাদের বৈদেশিক মুদ্রার সাথে টাকার বিনিময় হার, বিশেষ করে টাকা ডলারের বিনিময় হার, সেখানে একটা স্থিতিশীলতা এসেছে এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি যে কিছুদিন আগে এটাকে বাজার ভিত্তিক করে ফেলা হয়েছে এবং তারপরেও এক ধরনের স্থিতিশীলতা বজায় রয়েছে। তো এই ধরনের একটা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতে কী ধরনের বাজেট হওয়া উচিত সেটাও আমাদেরকে বিবেচনা করেই আমরা এটা বিশ্লেষণ করেছি। খুব সংক্ষেপে, যেহেতু এটা আমরা বাজেটের কিছু পদক্ষেপ এবং খাতের বিশ্লেষণ করব, খুব সংক্ষেপে দু একটা সূচকের কথা বলছি যে বাজেটটা কি বলা হচ্ছে, যে প্রবৃদ্ধির কথা। প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা 5.5 হিসাব করা হয়েছে এবং যা 2025 অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত লক্ষ্যমাত্রা, সেখানে 5% করা হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিছুদিন আগে যে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রফেশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে 2025 সালের জন্য 4%। তো এখানে 5% রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে। সেটা কিভাবে অর্জন করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা 23-24% মধ্যে বহুদিন থেকে আটকে আছে, সেটি একটি উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল, তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে, সেটার লক্ষ্যমাত্রা 2026-এ 11% করা হয়েছে, কিন্তু রিভাইজ বাজেট 2025-এ সেটা কিন্তু 9.8 এবং এপ্রিল পর্যন্ত সেটা 7.5%। আরও 2 মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরও ঋণ প্রবাহটা বাড়বে, সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে, অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে, মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। তো সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরও অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। এবং আরেকটি বিষয় যে ব্যক্তি খাতের বিনিয়োগের পাশাপাশি যেমন রপ্তানি, আমদানি, তারপর রেমিটেন্সের কথাও আমরা বলেছি সেই ক্ষেত্রে। তো এখানে এই সূচকগুলিতেও একটুখানি আগামী অর্থ বছরে প্রায় প্রতিটা সূচকে কিন্তু একটু বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু একটা আমরা দেখছি যে একমাত্র আপনার রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে 8%, যদিও 2025-এ এটাকে অনেক বেশি একটা, কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাসে বিরাট একটা প্রবাহ এসেছে।
আর আরেকটা বিষয় শুরুতে বলেছিলাম যে আমাদের যে বিনিময় হারের ক্ষেত্রে এক ধরনের এক ধরনের স্থিতিশীলতা বজায় রয়েছে, তারপরেও একটা চিন্তার বিষয় রয়ে যায় যে ভবিষ্যতের এটা স্থিতিশীলতা কতখানি, কিন্তু আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সেফগার্ড মেজার নেওয়া হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে ঋণ অর্থাৎ দায় দেনা, এটার উপরেও কিন্তু একটা চিন্তা রয়ে যায় যে আমরা দেখি যে আমাদের বহির খাতের জন্য বাইরের ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ দুটোই কিন্তু বাড়ছে এবং জিডিপির আকারে বাড়ছে। তো সামগ্রিকভাবে আমি সংক্ষেপে এখানেই শেষ করছি যে ওভারঅল সামগ্রিকভাবে যে ম্যাক্রো ইকোনমিক কাঠামোটা দেওয়া হয়েছে, সেখানে যে প্রক্ষেপণগুলো করা হয়েছে আগামী অর্থ বছরের জন্য, সেটা একটা আশাব্যঞ্জক প্রক্ষেপণ করা হয়েছে। সেই আশাব্যঞ্জক আমরা আশা করব যে সেটা বাস্তবায়ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ইতিমধ্যে বলেছি যে সেগুলো অর্জন করা কিন্তু কষ্টকর হবে।